সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি আমাদের ভিন্ন দৃষ্টি অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে মূলত একটি ঘটনাকে বা পরিস্থিতিকে আমরা একটু ভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং গতানুগতিকের বাইরে থেকে একটু ইনডেপথ আলোচনা করার আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বিশ্লেষক হাসান মাহমুদ। আমরা আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আছি, গুজবের মধ্যে আছি। হ্যাঁ, সেই গুজবের বিষয়গুলা নিয়েই কথা বলার জন্য আপনার সাথে যুক্ত হলাম। কারণ আসলে মানুষ এই গুজবের মধ্যে একটু অথেন্টিক, সঠিক কিছু তথ্য জানতে চায় বা পেতে চায়, শান্তির জন্য পেতে চায় বা স্বস্তির জন্য আসলে পেতে। তো আওয়ামী লীগ নিয়ে যে কথা চলছে সেটার আসলে বাস্তবতা এবং কতটুকু আসলে বাস্তবতা আছে বা আসলে এটা কল্পনা কিনা, সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। দুইটা আওয়ামী লীগের আলোচনা আছে, একটা হচ্ছে বিদ্রোহী আওয়ামী লীগ আর একটা হচ্ছে পরিশুদ্ধ আওয়ামী লীগ। বিদ্রোহী আওয়ামী লীগ মানে হাসিনা নেতৃত্বকে অপোজ করে একটা আওয়ামী লীগ হবে। দেশের মধ্যে যারা আছে, যারা হাসিনা নেতৃত্বের প্রতি এখন আর আস্থাশীল না, তারা এটা করবে। এটা বলা হচ্ছে, এগুলো সবই গুজব, কোনো তথ্য না। কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের একাংশ নাকি এটা চায় যে বিদ্রোহী আওয়ামী লীগ থাকুক, কারণ আওয়ামী লীগ তো ইলেকশন করবে না। যে ইলেকশনের পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে, সেই ইলেকশনে তো আওয়ামী লীগ আসবে না, আসার কোনো অবস্থা নাই তার, তাই না? আজকেও আমি সমকালে এই বিষয়ে লিখেছি, নিজের প্রচার একটু করে ফেলি এই সুযোগে। সেখানে আমি ওই উল্টো দিক থেকে প্রশ্নটা উত্থাপন করেছি যে আওয়ামী লীগ নিয়ে যে এত আলোচনা করছেন আপনারা, আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ তো দেশে নাই, প্রায় অনুপস্থিত, তাই না? মাঝে মাঝে ঝটিকা মিছিল আর ফেসবুকে সোচ্চার, এই তো আওয়ামী লীগ। মাঝে মাঝে শেখ হাসিনার কণ্ঠস্বর, এবং সেগুলো নিয়েও জল্পনা আছে যে সেগুলো এআই জেনারেটেড কিনা, তাই না? তো এই অবস্থায় আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করবে, কেনই বা করবে? মানে আমি যদি আওয়ামী লীগ প্রধান হতাম, আমি কি ইলেকশনে পার্টিসিপেট করতাম? মানে নিজেকে আমরা প্রশ্ন করি না কেন? হাসিনা কেন ইলেকশনে পার্টিসিপেট করবেন, তাই না? গণ অভ্যুত্থানে বিতাড়িত একটা দল, তো সেটার ফিরে আসা খুবই কঠিন, খুবই কঠিন। এটা হাসিনা নিশ্চয়ই বোঝেন। উত্তেজিত হয়ে যেসব কথা উনি বলেন মাঝে মাঝে, নিশ্চয়ই একান্তে যখন নিজে নিজে আলাপ করেন নিজের সঙ্গে, নিশ্চয়ই উনি বুঝতে পারেন যে কত কঠিন এটা, তাই না? 1975-এর 15ই আগস্টের পরে যে পরিস্থিতি ছিল, তার চেয়েও এখন কঠিন। এটা আওয়ামী লীগ জানে, মুখে যাই হ্যাঁ, বলুক। কারণ তখন কিন্তু সহানুভূতি পাওয়ার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এখন তো গণ অভ্যুত্থানে উৎখাত হয়েছে এবং সব দল তার বিরুদ্ধে একাট্টা। আওয়ামী লীগ প্রশ্ন আসলে সবাই একমত হয়ে যায়, সবাই এক হয়ে যায়। তো এটা তো একটা সাংঘাতিক পরিস্থিতি আওয়ামী লীগের জন্য। খালি চিৎকার করলে তো হবে না, তাই না? আর বললে হবে না যে জঙ্গি উত্থান হয়েছে দেশে, তাই না? কিন্তু ভাই, আমার কাছে মানে একদম যদি সোজা প্রশ্ন করি, সোজা উত্তরে যদি আপনি বলেন যে বিদ্রোহ করে মানে বিদ্রোহী আওয়ামী লীগ হওয়া সম্ভব এই মুহূর্তে, কিংবা পরিশুদ্ধ আওয়ামী লীগ, এই দুটাই কি আসলে হওয়া সম্ভব কিনা এই মুহূর্তে? আমার মনে হয় এই মুহূর্তে কোনো আওয়ামী লীগই হবে না, আমার ধারণা। ইলেকশন হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, যদি না কোনো মাঝখানে বিপর্যয় ঘটে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা আমি বলছি না, রাজনৈতিক বিপর্যয় যদি না ঘটে, সেরকম আশঙ্কা আমি দেখি না। কারণ রাজনৈতিক দলগুলো একটা জায়গায় একমত আছে, সেটা হচ্ছে যে তারা নির্বাচনের মাধ্যমেই পরিবর্তনটা চায়। এনসিপির একটা ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে যে নির্বাচনটা পরে হোক। এছাড়া কিন্তু সবাই দ্রুত যে নির্বাচন হতে হবে, এই বাস্তবতা সবাই বুঝতে পারছে। এমনকি জামাতও বুঝতে পারছে। জামাতের রিসেন্ট কথাবার্তায় বোঝা যায় জামাত বুঝতে পারছে যে ইলেকশন পেছানোর চেষ্টা করে লাভ নেই। ইলেকশন পিছিয়ে দল গোছাবো, তারপরে ওয়ান ফাইন মর্নিং ইলেকশন করে ক্ষমতায় চলে আসবো, এইসব দিবা স্বপ্ন। জামাত অনেক ম্যাচিউরড পার্টি, তারাও বুঝতে পারছে সিচুয়েশন, তাই না? এবং বিএনপি এখন আপার হ্যান্ডে আছে।
আমি কালকে একটা স্ট্যাটাসে বলেছি যে যারা খেলাধুলা করতে চান তারা খেলা করে নেন। তারেক রহমান আসলে সব খেলা বদলে যাবে, মাঠের পরিস্থিতি একদম টোটালি ডিফারেন্ট হয়ে যাবে রাতারাতি, তাই না? তো সুতরাং যার যার খেলা, টুকটাক খেলা তো চলতেছে, খুচরা লোকজন করতেছে, তাই না? এইসব খুচরা তৎপরতা টিকবে না। দেশের মানুষ একটা গণতন্ত্রের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। এদেশের মানুষ গণতন্ত্র ভালোবাসে। গণতন্ত্র মানে অন্তত ইলেকটোরাল ডেমোক্রেসি যাকে বলে। জি ডেমোক্রেসি তো অনেক বৃহত্তর অর্থ বহন করে, অনেক বড় ব্যাপার, এবং এটা অব্যাহতভাবে পাওয়ার ব্যাপার, অর্জন করার ব্যাপার। হ্যাঁ, তো আমাদের তো শুরুই হয় না, ইলেকশনটাই ঠিক মতো হয় না, একদিনের যে উৎসব সেটাই হয় না। তো সেটার জন্য মানুষ অপেক্ষা করে আছে আমার মনে হয়। সুতরাং এই জায়গাটায় সবাইকে আসতে হবে। আর একটা জিনিস বলি, আমার অবজারভেশন, সমস্ত গুজবের মধ্যেও আমার অবজারভেশন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, এই দুইজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে। এটা আমার অবজারভেশন, এটা আমার খুব সূক্ষ্ম অবজারভেশন, আমি দাবি করব। আচ্ছা, এই জায়গাটায় এটা যদি আমি ভালো আছে, এবং এটা ভালো থাকলে সব ঠিক থাকবে। না, এই জায়গাটায় আমি একটু আরেকটু জানতে চাই, ধরেন আপনার সূক্ষ্ম অবজারভেশনটা কি? আমি দাবি করছি এটা আমার সূক্ষ্ম হ্যাঁ, অবজারভেশন। জি জি, কারণ সবাই তো ইন্ডিকেশন নানা গুলো রকম আমি বিরোধ, জানতে চাই। কারণ সবাই তো নানা রকম বিরোধ আবিষ্কার করছে। আমি দেখতে পাচ্ছি তাদের জি, মধ্যে একটা দারুণ সমঝোতা আছে, আচ্ছা, একটা ওয়ার্কিং রিলেশন আছে। আমি ব্যাখ্যা সেটা তো করব, কিভাবে? জি, ব্যাখ্যা একটু করব। ব্যাখ্যা করলে ভালো হয়। আচ্ছা বলি, তোমার মনে আছে নিশ্চয়ই নির্বাচনের সময়সীমা সম্পর্কে কিন্তু প্রধান উপদেষ্টার আগেও বক্তব্য রেখেছিলেন সেনাপ্রধান। প্রথম জি, পরিষ্কার হুম, বক্তব্যটা, সেনাপ্রধানের এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সাস্টেইন করবে এই ঘোষণাটা। ঘোষণাটা কি ছিল? ঘোষণা বলবো না, ঘোষণা বললে একটু এটা একটু অন্যরকম বলা তার হবে যে অভিমত উনি ছিল। ঘোষণা করার কে, এই প্রশ্ন উঠবে আবার, উনি ঘোষণা করার কে, তাই না? ঘোষণা না, সরি, ওনার যে বক্তব্য, উনি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বক্তব্যটা রেখেছিলেন। সেটা হচ্ছে যে ১ বছর থেকে ১৮ মাসের মধ্যে, মানে ১.৫ বছরের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন করার ব্যাপারে সেনাবাহিনী সরকারের পাশে আছে, যে কোনো মূল্যে, এট এনি কস্ট। তাই না? কথাটা খুব ভয়ঙ্কর কিন্তু। এট এনি কস্ট, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে সেনাবাহিনী সরকারের পাশে আছে। তার মানে হচ্ছে যে সেনাবাহিনী চায়, সেনাপ্রধান চান যে ১৮ মাসের মধ্যে এই নির্বাচনটা হোক। এবং ১৮ মাস কিন্তু শেষ হচ্ছে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকে, তাই না? যদি আমরা অগাস্ট থেকে শুরু করি, গত বছরের অগাস্ট থেকে সরকারের ১৮ মাস, ঠিক আছে? এবং দেখো মজার ব্যাপার, ইউনূস সাহেবও কিন্তু ঘুরে ফিরে ওই কথাটাই বলছেন। এবং উনি এই যে কিছুদিন আগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠক হলো না, বিরাট ১২৭ জন, পুলিশের কিছু দাবি দেওয়া ছিল, উনিও একটা চমৎকার বক্তব্য রাখলেন, পুলিশের ওপর আস্থা রাখলেন যে তোমরাই হচ্ছ মানে এই লড়াইয়ে সামনের কাতারের যোদ্ধা, মানে নির্বাচনটা সঠিকভাবে করার জন্য পুলিশের ভূমিকা। ২ লাখের বেশি পুলিশ সদস্য, ২,১২,০০০, তাই না? তো উনি কিন্তু সেখানে মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যদিও একটা কথা বলা হচ্ছে যে যদি অধিকতর সংস্কার লাগে তাহলে পরের বছরের জুনের মধ্যে অবশ্যই, মার্চের মধ্যে অবশ্যই, কারণ মার্চের পরে আবার বর্ষা বাদল শুরু হয়ে যাচ্ছে, তাই না? তো কিন্তু ওইটা এখন চাপা পড়ে গেছে, এখন কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তার মানে সেনাপ্রধানের বক্তব্যের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে জিনিসটা। হুম। আর এই যে মানে রাজনৈতিক দল গঠন, মানে এই যে আওয়ামী লীগ নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আমার একটা মনে হয়, এটা কিন্তু আমার সম্পূর্ণ মানে আমার একটা মনে হওয়া, এটা আমার কাছে কোনো খবর নাই। সেনাপ্রধান যদি কিছু ভূমিকা রেখেও থাকেন, হুম, মানে ওনার প্রস্তাব আকারে, উনি তো চাপ সৃষ্টি করছেন না। এই যে সার্জিস এবং হাসনাতের সাথে যে বৈঠকের কথা শোনা যাচ্ছে, সেখানে কিন্তু আল্টিমেটলি দেখা গেল যে উনি কোনো মানে চাপ দেননি, বরং তারাই গিয়েছিল তার সঙ্গে দেখা, উনি ডাকেননি তাদেরকে। এটা খুব ইন্টারেস্টিং, উনি কেন ডাকবেন?
তো তারাই গিয়েছিল, কারণ বাজারে নানা রকম গুজব আছে তো, এবং তারাও সত্যি কথা বলতে গেলে নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এই কথাগুলো সামনে আসছে, তাই না? আওয়ামী লীগের ব্যাপারে তো ভীতি আছেই তাদের মধ্যে। আওয়ামী লীগ যে ধরনের পার্টি এবং শেখ হাসিনা যে ধরনের অবস্থান নিয়ে এখনো আছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় নাও আসে, রাজনীতি করার সুযোগ পায়, আওয়ামী লীগ নাশকতা করবে কিনা, এদেরকে ধরবে কিনা, এদের উপর আঘাত হানবে কিনা, তাই না? যেহেতু এরা সম্মুখ কাতারের যোদ্ধা ছিল, যুদ্ধ তো সার্জিস হাসনাত একা করেনি, সবাই করেছে। তুমি আমিও করেছি আমাদের জায়গা থেকে, তাই না? কে না করেছে? এদেশের ৮০% মানুষের সমর্থন ছিল হাসিনার পরিবর্তনের পেছনে, মানে হাসিনাকে ক্ষমতায় থেকে সরানোর পেছনে। সেটা কিভাবে হয়েছে, কোন প্রক্রিয়ায়, ষড়যন্ত্র আছে কিনা, এগুলো অন্য আলোচনা। কিন্তু যেভাবে হোক হাসিনার পতন চেয়েছে এই দেশের সিংহভাগ মানুষ, তার মধ্যে আমিও ছিলাম। সত্যি করে বলি যে ২০১৮ সালে নির্বাচনের পর থেকে প্রতিদিন আমি হাসিনার পতন চেয়েছি, প্রতিদিন। কোনোদিন একদিনও আমার মনে হয় না যে এই ভদ্রমহিলাকে রাখা দরকার, তাই না? এবং ওই ইলেকশনটা ছিল তার জন্য লাস্ট চান্স ঘুরে দাঁড়ানোর, একটা সমঝোতার ভিত্তিতেও একটা গণতন্ত্রের দিকে যাওয়ার। সেই সুযোগটা উনি নেননি, তাই না? রাতের ভোট, ভয়াবহ ব্যাপার, এবং পৃথিবীর ইতিহাসে বিরল এই ধরনের ভোট। এরপর আর তার প্রতি সহানুভূতি থাকার কোনো কারণ নেই। যাই হোক, যেটা বলছিলাম, তো আমার মনে হয় যে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্কটা ঠিকঠাক আছে, এবং তারা দুজনই চান, দুজনের কারোরই ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই বা বাস্তবতা নেই। সত্য কথা, ইনু সাহেবের তো নাই, ইনু সাহেবের বয়সই নাই, তাই না? উনি কি দল গঠন করবেন, কাকে দিয়ে কি করবেন, এগুলো মনে হয় কষ্ট কল্পনা, যে উনি কিছু পারছেন না, উনি অন্যদের দিয়ে করাচ্ছেন। আমার মনে হয় না, আমার মনে হয় না। আর সেনাপ্রধান মানে সেনাবাহিনীকে নিয়ে ক্ষমতা দখল করবেন, সুযোগ নেবেন, এইটা উনি পারতেন সেই, মানে ওই আন্দোলন যখন প্রথমে তুঙ্গ অবস্থায় ছিল, জি, তখনই উনি পারতেন। তখন তো আওয়াজও উঠছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তাই না? এবং সেনাবাহিনীর লোকজন সেটা ভিডিও করছিল, তাই না? আমরা তো হুম, এখনো এগুলো আছে। তো কিসের কি? সেনাবাহিনী কেন পাওয়ার নেবে? তারপরে জাতিসংঘের অবস্থানের কথা আমরা জানি। জাতিসংঘ তো বারেই বলছে, তাই না? যে, এবং জাতিসংঘ থেকে নাকি একটা বার্তাও ছিল। যদিও সেনাবাহিনী থেকে সেটা বলা হয়েছে যে আমরা কিছু জানতাম না। সেনাবাহিনী বলতে চাচ্ছে যে আমরা জনদাবির প্রতি শ্রদ্ধা থেকেই আমরা জনগণের পক্ষে অবস্থান নিয়েছি। হ্যাঁ? তো সেটা যদি হয়ে থাকে সেটা তো খুবই ভালো। আর বার্তাটা সেনাবাহিনী প্রধানের কাছে না এসে এটা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও আসতে পারে, যেহেতু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন উনি, এবং উনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, তাই না? হয়তো উনি জানতেন, উনি এটা গাপ করে দিয়েছেন, উনি বলেন নাই সেনা প্রধানকে। হ্যাঁ, যাই হোক, যাই ঘটুক, আমার মনে হয় যে সেনাবাহিনী মানে ক্ষমতা দখলের কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। এটা 111ও সেভাবে হয়নি। সেনা সমর্থিত সরকার ছিল, সেনাবাহিনী ক্ষমতা সরাসরি নেয় নাই। হ্যাঁ? আর বাংলাদেশের পরিস্থিতি মিয়ানমারের মতো না, যে প্রচুর মিনারেল রিসোর্সেস আছে, হ্যাঁ? কিংবা রাশিয়ার মতো না, যে অর্থনীতি নিজেরাই আমরা চালাতে পারবো বাইরের চাপ ছাড়া, বাইরের সাহায্য ছাড়া। বাংলাদেশের অর্থনীতি, আমি একটু অর্থশাস্ত্রের ছাত্র হিসেবে বলি, বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতির সাথে এত নিবিড়ভাবে সম্পৃক্ত, আমদানির ক্ষেত্রে শুধু না, রপ্তানির মাধ্যমে, আমরা জনশক্তি রপ্তানির মাধ্যমে, ইভেন সেনাবাহিনীর সদস্যদের আমরা বিপুলভাবে পাঠাচ্ছি শান্তিরক্ষা মিশনে। হ্যাঁ, এটাও তো এক ধরনের জনশক্তি রপ্তানি, মানে অন্য অর্থে। হ্যাঁ, এবং প্রচুর রেমিটেন্স কিন্তু তাদের মাধ্যমে আসছে, বিপুল রেমিটেন্স আসছে। জি, হ্যাঁ, এবং রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা বিরাট ব্যাপার। এই যে ঈদের আগে রেমিটেন্স বেড়ে গেছে, রেকর্ড হবে নাকি এই মাসে। হ্যাঁ, তো এটা তো একটা বিরাট ব্যাপার, আমাদের রপ্তানি আয় বিরাট ব্যাপার, রপ্তানি খাতের মাধ্যমে আমাদের কর্মসংস্থান বিরাট ব্যাপার। তো এইগুলো হ্যাম্পার্ড হবে যদি দেশে কোনো অসাংবিধানিক কিছু হয়। তো সেনাবাহিনী কেন এগুলোতে যাবে? সেনাবাহিনী যথেষ্ট ভালো আছে, যথেষ্ট মর্যাদা নিয়ে আছে, মানুষের আস্থা আছে সেনাবাহিনী। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান তো প্র্যাকটিক্যালি এখন নাই, মানে ওইভাবে এক্সিস্ট করছে না। ইভেন উচ্চ আদালতকেও টার্নিশ করে দেওয়া হয়েছে। এখন কি অবস্থা আছে সেটা নিয়েও আলোচনা কিন্তু বাজারে আছে, যে উচ্চ আদালত এখনো কি স্বাধীনভাবে কাজ করছে। হুম,
তো এটা তো চট করে হবে না, এত দিনের একটা ঘটনা একদিনেই চট তো আর করে হবে না, অল্প দিনেই তো চট করে হবে না। বিচার বিভাগের স্বাতন্ত্র্য লাগবে, স্বাধীনতা লাগবে, একটা যাত্রা লাগবে, তারপরে এটা আমরা পাবো, একটা কম্পারেটিভ ফ্রিডম আমরা হয়তো পাবো একসময়। হ্যাঁ, এখনো কিন্তু ওইসব প্রশ্ন বাজারে আছে। তো ফলে আস্থা তো সেনাবাহিনীর উপর, এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ককে কোনোভাবে খারাপ হতে দেওয়া যাবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। তাহলে মোহন ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বর্তমান সময়ে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ধরেন এনসিপি এবং আহ, এই সেনাবাহিনী সম্পর্কে যে কথাগুলো আসলো, যে মানে সেনা প্রধানের সরাসরি সেনা প্রধানের বিপক্ষে যে কথাগুলো আসলো এবং যেভাবে জিনিসগুলো স্ফুলিঙ্গ আকারে গেল, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি কোনো ষড়যন্ত্র, মানে সেনাবাহিনীর প্রতি অনাস্থা প্রকাশের একটা ব্যাপার তৈরি করা, নাকি আসলে এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমার মনে হয় একটা দেশ বিরোধী মহল কাজ করছে। আমি পরিষ্কার হয়ে বলতে চাই, একটা দেশ বিরোধী মহল কাজ করছে, এবং তাহলে এটা আওয়ামী লীগের বাইরেও আছে। এটা আচ্ছা, আওয়ামী লীগের বাইরেও আছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই না, এটা আমার অবজারভেশন। এবং গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা সবাই ধোয়া তুলসী পাতা, এটা মনে করার কোনো কারণ নেই। তুমি লক্ষ্য করবা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা সবাই গণতন্ত্রের পক্ষে শক্তি না, এই উপলব্ধিটা যেন আমাদের থাকে, ঠিক আছে? এবং এটা বললে চট করে আওয়ামী লীগ আর বলে বানিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, যে মানে কোদালকে কোদাল বলতে হবে, পরিষ্কার কথা। জি, হুম। গণ অভ্যুত্থানের মাধ্যমে এলেই আমি একেবারে পরিশুদ্ধ, আমি গণতান্ত্রিক, আমি মানবতাবাদী, কোনো কিছুই তো এমন আসলে ধোয়া তুলসী পাতা না। আমরা যে কোনো বিষয়কেই প্রশ্নবিদ্ধ করাই একটা অবশ্যই, বড় ব্যাপার। অবশ্যই, গণতন্ত্রের অবশ্যই, গণতন্ত্রের অবশ্যই। সৌন্দর্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা নির্বাচনে বিশ্বাস করে না, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে না, তারা তো গণতন্ত্রের পক্ষ শক্তি হতে পারে না, তাই না? পরিষ্কার কথা। নির্বাচন মানতে হবে এবং জনগণের সার্বভৌমত্ব মানতে হবে, জনগণের সার্বভৌম ইচ্ছা মানতে হবে। এই প্রক্রিয়াটাই ব্যাহত হয়েছিল বাংলাদেশে, ব্যাহত হয়েছিল বলে আজকে দেশটা এই জায়গায় এসছে। আমরা একটু কল্পনা করতে পারি, যদি ক্ষমতার এই যে শান্তিপূর্ণ পট পরিবর্তন চলতে থাকতো, তাহলে দেশটা কি এই জায়গায় আসতো? এটা দেখলাম যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কন্যা, উনি একটা ইন্টারভিউতে বলেছেন সুন্দরভাবে, খুবই পরিশীলিতভাবে, যে এই জায়গায় তো আসতো না। এবং মজার ব্যাপার, এটা আমিও একাধিক আর্টিকেলে যুগান্তরে সমকালে লিখেছি, যে মূল কথা হচ্ছে এটা। আমি কেন জাতীয় নির্বাচন আগে চাই, তোমার সাথে একটা ইন্টারভিউতে বোধহয় বলেছিলাম, জাতীয় নির্বাচন আগে চাই, কারণটা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়েই তো সংকট, স্থানীয় নির্বাচন নিয়ে তো সংকট না। আর স্থানীয় নির্বাচনে যারা আসবে তারা কি দেশ পরিচালনা করে? দেশ পরিচালনা করে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা আসে, যারা সংসদে বসে এবং সেখান থেকে যে সরকার গঠিত হয়, তারা তারা হচ্ছে নীতি নির্ধারক, এবং তাদের সঙ্গেই আমাদের উন্নয়ন সহযোগীরা বসবে, তাদের সঙ্গেই আমাদের আমাদের আন্তর্জাতিক সম্পর্কে যারা যুক্ত আমাদের সঙ্গে তারা বসবে। হ্যাঁ, তো এটা ভারতকে যদি পাশে সরিয়েও রাখি, পশ্চিমারা পশ্চিমারা তো এই পরিবর্তনের বিরুদ্ধে না, ভারত বিরুদ্ধে এখন পর্যন্ত আবল তাবল কথা বলে যাচ্ছে। ওই দিন জয়শঙ্কর সাহেব কালকেও বলছেন যে হাসিনাকে সহিংস পথে উৎখাত করা হয়েছে। আজকে দেখলাম একটা হেডিং। তো হাসিনা কি অহিংস ছিলেন? কে আগে সহিংস হয়েছে? তুমি যদি আমার ব্যাপারে সহিংস হও, আমার বাসায় এসে ডাকাতি করতে চাও, আমার তো তোমাকে প্রতিহত করার অধিকার আছে। অবশ্যই। আদালতে প্রমাণ হবে যে প্রতিহত করতে গিয়ে তোমাকে যে মেরে ফেললাম সেটা ঠিক কিনা। কিন্তু প্রতিহত করতে গিয়ে তোমাকে আমি পাল্টা আঘাত করতে পারি, এটা কিন্তু আইনেই আছে, প্রত্যাঘাতের অধিকার। এটা খালি পুলিশের আছে তা না, এটা নাগরিকেরও আছে। তুমি গুলি করে পাখির মতো মানুষ মারবা, 1400 মানুষ মারবা, তুমি কে? তুমি তো নির্বাচিত না, তুমি তো ইভেন 3 বারের অনির্বাচিত প্রধানমন্ত্রী, তাই নির্বাচিত না? হলেও তো মারার অধিকার নাই। নির্বাচিত হলেও এইভাবে দমনের অধিকার থাকে না। তোমার দরকার কি দমন করা? তুমি ক্ষমতা ছেড়ে দাও ভাই। ক্ষমতা কি ছেড়ে দেয় নাই মানুষ? খালেদা জিয়া ক্ষমতা ছাড়েন নাই 96 ইলেকশনের আগে? সামান্য আন্দোলনে খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এরশাদ ক্ষমতা ছাড়েন না, এরশাদ তো সেনা শাসক ছিলেন। কয়জন মানুষ মারছেন উনি? এরশাদ তো এদের তুলনায় মানে আমি বলব যে ফেরেশতা ছিল। আমরা যদি মানে এখন রিকল করি, হুম। এরশাদকে আমরা বানালাম স্বৈরাচার অমুক তমুক। এরশাদ তো ফেরেশতা ছিল হাসিনার তুলনায়।
চিন্তা করো জিনিসটা। এরশাদ অল্পের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তাই না? উনি তো চেষ্টা করেন নাই যে কয়েকশো লোক মেরে। হ্যাঁ, যাই হোক। তাহলে হ্যাঁ, জি মোহন ভাই, না আমি হ্যাঁ, না, এটা, আপনি যেহেতু বললেন যে এটা আসলে দেশের ভেতরে বাইরে যাই হোক একটা চক্রান্তর ব্যাপার আছে, এই যে হ্যাঁ, নির্বাচন সেনা পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, নির্বাচন নির্বাচন পিছিয়ে পিছিয়ে দেওয়ার দেওয়া একটা ষড়যন্ত্র। এবং 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 প্রধান উপদেষ্টা বা সরকার এবং সেনাবাহিনীকে একটা আলাদা বিভেদ সৃষ্টি করা। হ্যাঁ, তো এই বিষয়গুলোতে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যারা প্রত্যক্ষভাবে অর্থাৎ সামনের দৃষ্টির সম্মুখ যোদ্ধা ছিল, এই যে এদের দুজনকে দিয়ে আসলে যে বলানো হলো বা তারা যে বললো, এইটা কি ওরকম ওই মানে এরা কি এখন আসলে ষড়যন্ত্রের শিকার বলবেন না কি বলবেন এই জায়গাটায় আপনি কিভাবে কি করবেন? হ্যাঁ, যদিও এদের তাদের দলের মধ্যে, হ্যাঁ, যদিও তাদের তাদের মধ্যেও দলের মধ্যে তাদের মধ্যেও একটা মতভেদ অস্বস্তি থাকে। তৈরি হয়েছে, হ্যাঁ, ইতিমধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে আমি আমি বিষয়টা, তোমাকে আমি নাকি তোমাকে আপনি এটা বলবেন যে শিশু সুলভ অর্থাৎ তাদের বয়স এখন আসলে ওইভাবে হয় না, এই কারণে বিষয়টা আচ্ছা, তারা ভুল কিছু আচ্ছা, হচ্ছে এরকমটা? আচ্ছা। আমি তোমার তুমি বোধহয় একটু স্মরণ করতে পারো যে তোমার সঙ্গে লাস্ট যে কথা হয়েছিল আমার, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এদের উচিত নিজেদের মধ্যে ডায়ালগ করা, এদের উচিত কাউন্সিল করা। দলটা তো মাত্র হলো, তাই না? আচ্ছা, এবং নেতৃত্ব নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। বারবার বলছি কথাটা। তুমি অন্যের ব্যাপারে গণতন্ত্র করতে বলছো, তুমি নিজে গণতন্ত্র করে দেখাও আগে। তুমি অন্যের হিসাব চাচ্ছ টাকা পয়সার, দল কিভাবে চলে, তুমি কিভাবে চলো সেটা হিসাব দাও আগে। তুমি নতুন বন্দোবস্তের কথা বলছো, অথচ তুমি হিসাব দিবা না। তুমি বলবা যে যারা টাকা পয়সা দিচ্ছে তাদের নাম বললে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এটা কি ইয়ার্কি নাকি? তাই না? এটা তো ইয়ার্কি হয়ে গেল। বাজারে তো অনেক গুজব যে বড় বড় বিজনেস গ্রুপ থেকে এরা পয়সা কড়ি পাচ্ছে। পয়সা কড়ি পেতে পারে, আমি কিন্তু মনে করি। তাহলে সেটা প্রকাশ করো। তাহলে আমরা পরে মিলিয়ে দেখব যে তোমাদের কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে কিনা, এই যে অর্থ নেওয়াটা। হ্যাঁ, আচ্ছা। তো এরা কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি করে ফেলেছে এর মধ্যে, যথেষ্টের চেয়েও বেশি। হুম, মানে এমন একটা ভাব যে এরাই সব করেছে, বিএনপি কিছু করে নাই, কেউ কিছু করে নাই, এই দেশের সাধারণ মানুষ কিছু করে নাই, শ্রমিকরা কিছু করেনি। কত শ্রমিক খুন হয়েছে এই আন্দোলনে, খবর আছে? কত সাধারণ ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, তারা তো কোন রাজনীতি করতো না। তারা হয়তো দেখা যেত যে ওই ফেসবুকে ব্যস্ত সারাক্ষণ, তারাও রাজপথে নেমে এসেছিল। এমনকি এ তো এরাও তো ওই যে সার্জিস আলমরাই তো বলতেছে যে কি যেন নাহিদ ইসলাম বলল যে ছাত্রলীগেরও একটা অংশ নেমে এসেছিল। ইন্টারেস্টিং না? এবং এরাও তো ছাত্রলীগ করতো, জি জি, এদের ছাত্রলীগেরও একটা অংশ অনেকেই নেমে। ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতি করেছে। হ্যাঁ, এবং আমরা দেখছিলাম যে ছাত্রলীগের লোকজন ছাত্রলীগ থেকে বেরিয়ে যাচ্ছে আন্দোলনের শেষ দিকে। এটা হয়, এটা মার্কোসের বিরুদ্ধে আন্দোলনের সময় হয়েছিল। এটা হয়তো, এবং এটা না হলে কিন্তু এই ধরনের স্বৈরাচারের পতন হয় না। শহুরে জি মধ্যবিত্ত ব্যাপকভাবে নেমে এসেছিল। বামপন্থীদের ভূমিকা ছিল না? এই যে দ্রোহযাত্রা কারা করছিল? আনু মোহাম্মদ করছিলেন, আমাদের সুযোগ্য অধ্যাপক আনু মোহাম্মদ করছিলেন। উনি কি মানে ইসলামিস্ট, বা উনি কি দক্ষিণপন্থী, উনি কি আওয়ামী লীগ? উনি তো চিরকালের বামপন্থী, তাই না? সলিমুল্লাহ খানের বক্তব্য ছিল জ্বালাময়ী বক্তব্য, এবং উনি ব্যাখ্যা করছিলেন তখন যে মানুষ যে যে স্থাপনাগুলো আক্রমণ করছে এটাই হয় গণ অভ্যুত্থানে, এইরকম বক্তব্য উনি দিয়েছিলেন। মানে উনি একটা বয়ান দিয়েছিলেন হাসিনার এই যে মায়া কান্না, হুম, মেট্রো রেল নিয়ে, এটার বিরুদ্ধে, ইতিহাস থেকে নিয়ে, যে অন্য অন্য জায়গায় এসব হয়েছিল, যে উন্নয়নের যেসব প্রতীক তুলে ধরা হয় সেগুলোকে মানুষ ধ্বংস করে দেয় গণ অভ্যুত্থানে, এটা হয়। হ্যাঁ, তো এইসব বয়ানও তো কাজ করেছে এই অভ্যুত্থানে, তাই না? সব সার্জিস আলম আর নাহিদ ইসলামরা করছে তা তো না। তারা সামনে থেকে অবশ্যই একটা বীরত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করেছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাদের জন্য এই 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 স্বীকৃতি, এই সম্মান চিরকাল থাকবে। তারা যদি ব্যর্থ হয়, তারা যদি দালালও হয়ে যায় কোনো পক্ষের, তারপরও কিন্তু তাদের ইতিহাসে এই নাম, আমি বারবার বলছি, লেখা থাকবে। এটা কেউ কেড়ে নিতে পারবে না। যেমন শেখ সাহেবের যে কন্ট্রিবিউশন মুক্তিযুদ্ধে এবং স্বাধিকার আন্দোলনে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। তার বাড়ি ভেঙে দেওয়া যাবে, কিন্তু তার কন্ট্রিবিউশন কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? এটা অসম্ভব। জিয়াউর রহমানের যে কন্ট্রিবিউশন, ওইভাবে বিদ্রোহ করা ওই সময়ে এবং ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা
ডাক দেওয়া কিংবা পাঠ করা, যেটাই বলি, বিরাট ভূমিকা। এটা হালকা করে দেখলে হবে না, খালি বললে হবে না যে উনি কি পাকিস্তানের একটা চর ছিলেন অমুক তমুক। এইসব বয়ান তো টিকে নাই, তাই না? এগুলো টিকে না আসলে। যাই হোক, তো এদের বয়স কম এবং বয়সোচিত অস্থিরতা আছে। হুম, মানুষ এগুলো মেনেও নেয়। কিন্তু হয় কি, বাড়াবাড়ি করলে এবং বাড়াবাড়ি চলতে থাকলে, তারপর ডিসরেসপেক্ট শো করলে সবার প্রতি, যাদের প্রতি রেসপেক্ট শো করা উচিত তাদের প্রতিও ডিসরেসপেক্ট শো করলে, এটা কিন্তু মারাত্মক। এটা মানুষ অ্যাকসেপ্ট করে না। বেয়াদবি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে না, ভুল অ্যাকসেপ্ট করে। কিন্তু তুমি যদি কোনো ষড়যন্ত্রের পার্ট হও, যেমন আওয়ামী লীগ সম্বন্ধে তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে, আওয়ামী লীগাররা তারা ক্ষমা চাইতে পারে। ৭১ যদি জামায়াত ইসলামী ভুল করে থাকে, ভুল কোনো ভূমিকা নেই, ক্ষমা চাইতে পারে এবং মানুষ ক্ষমা করে। কিন্তু তুমি যদি অপরাধ করো ডেলিভারেটলি, পরিকল্পিতভাবে, এবং কোনো ষড়যন্ত্রের পার্ট হও, এটা কিন্তু লোকে ক্ষমা করবে না এবং এটা বিচারযোগ্য, তাই না? এই যে আওয়ামী লীগ সম্বন্ধে বলা হচ্ছে যে রিকনসিলিয়েশন, তো রিকনসিলিয়েশন কার সঙ্গে? শেখ হাসিনার সঙ্গে কি রিকনসিলিয়েশন সম্ভব? তাকে বিচারের বাইরে রাখা সম্ভব? উনি যদি বলেনও যে আমাকে মাফ করে দাও, মাফ করে দেওয়া সম্ভব? যাদের সন্তানকে উনি খুন করেছেন বা করিয়েছেন নির্বিচারে, কত ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, আসছে আরো নতুন নতুন, তাই না? কিভাবে ইভেন বিজেপি গুলি করছে। ওই যে কালকে আমি একটা ভিডিও দেখলাম, এসে মানে বাসার প্রাঙ্গণে, একটা বাড়ির প্রাঙ্গণে ঢুকে গুলি করছে। কি কাণ্ড! এটা যেন ইসরায়েল, মানে মানে গাজা, কিংবা এটাও যেন ইউক্রেন, যে দখলদার বাহিনী, হ্যাঁ, মানে স্বাধীনতাকামীদের মারছে। এইটা তো হতে পারে না। এটার রিকনসিলিয়েশন হয় না। অপরাধের কোনো রিকনসিলিয়েশন হয় না, ভুলের রিকনসিলিয়েশন হয়। ভুল করে বলা যায় যে ভুল। আমরা অসতর্কভাবে অনেক কথা বলি, বলে আমরা ক্ষমা চাই না যে আমি বলে ফেলছি কথাটা ঠিক না, সরি, সেটা হয়। কিন্তু আমি ডেলিভারেটলি একটা উত্তেজনা তৈরি করলাম, একটা করলাম, এটার তো কোনো মার্জনা হয় না। অমর ভাই, আপনার এই কথা ধরে আমি যদি জানতে চাই যে আপনি যেমন একটা জিনিস বলছেন যে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগের যে বিষয়টা বললেন, তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন যদি ভুল স্বীকার করে রাজনীতিতে ফিরতে চায়, সেটা আসলে কতটুকু যৌক্তিক বা আসলে হবে কি, সেটা একটা ব্যাপার। আর এটার সাথে আমি বলে রাখতে চাই, বর্তমানে যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে আসলে অধিকাংশই কেউ বলছে না যে নিষিদ্ধ করার কথা, সেটা সরকার কিংবা বিএনপি জামাত কেউই এটার পক্ষে না, তারা বলে জনগণের উপরে ছেড়ে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে এনসিপি, যেটা মানে তরুণদের যে দল, তারা এটার ব্যাপারে একদম অনড়, তারা আওয়ামী লীগের কোনোভাবেই আর ফিরতে দিতে চায় না। এই জায়গাটায় আপনি কি বলবেন? মানে এইটাতে আসলে এই যে তারা যে অনড়, দুটো প্রশ্ন। একটা হলো যে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ আসলে পরিশুদ্ধ বা বিরোধী যেভাবেই হোক, মানে আওয়ামী লীগ নামে কি আসলে আর রাজনীতি করার বিষয়টা আছে কিনা, যৌক্তিকতা বা অধিকারটা? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিরোধী, মানে সবাই একদিকে যে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু এই তরুণদের দলটি নিষিদ্ধ করার পক্ষে, এখানে কি আসলে কোনো ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে দুইটা বিষয়। হ্যাঁ, এনসিপির অবস্থানটা একদম ভিন্ন। আমি শুরুতেই বলছিলাম তোমাকে যে সবাই কিন্তু নির্বাচনের ব্যাপারেও এক ধরনের সমঝোতায় চলে এসছে সবাই। ইভেন জামায়াতে ইসলামী ও মনে হয় যে ডিসেম্বরে নির্বাচন হলে তারা আপত্তি করবে না। অবস্থাটা এখন এরকম, কারণ বাস্তবতা এটা দাবি করছে, তাই না? আমি তোমাকে বলছিলাম আগের ইন্টারভিউতে যে গভর্নমেন্টটা যদি ঠিকমতো রান করতে পারতো, দেশ চালাতে পারতো, কয়েকটা পরিস্থিতি বোল্ডলি মোকাবেলা করতে পারতো, মানে শক্তি প্রদর্শন করতে পারতো, তাহলে মানুষ কিন্তু বলতো যে ঠিক আছে, চালিয়ে যান, চালিয়ে যান এবং সময় নেন, সংস্কারগুলো করেন, কারণ সংস্কার ভবিষ্যতে হয় কিনা সন্দেহ তো আছে, তাই না? এই সন্দেহ মানুষের মধ্যে আছে। রাজনৈতিক দলগুলোকে যে খুব বিশ্বাস করে মানুষ তা তো না। কিন্তু বাস্তবতা হলো যে দেশ মানে ঠিকমতো ওনারা চালাতে পারছেন না এবং চালানোর অবস্থাও নাই। সত্যি কথা বলতে গেলে এটা ব্যর্থ হওয়াটাই মনে হয় স্বাভাবিক, গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি। তো এখন ব্যাপার হলো যে তুমি যেটা বললা যে এনসিপি কোনো সংঘাতে যাবে কিনা, আমার মনে হয় এনসিপির সংঘাতে যাওয়ার মতো শক্তি নাই। তাদের ডাকে ৫,০০০ লোক জড়ো হবে না, হচ্ছেও না।
এই যে মিছিল যেগুলো হচ্ছে, আমি তো গুনে দেখলাম 50-60 জন উত্তেজিত তরুণ। হুম? মানে মানুষ, ওই সিচুয়েশন তো নাই দেশে, তারপরে তারা তাদের অবস্থান নষ্ট করেছে। তাদের কাছে যে প্রত্যাশা ছিল সবারই, আমারও ছিল, আমি অনেক লিখেছি, ফেসবুকে লিখেছি, তারপরে পোস্টে লিখেছি, প্রত্যাশা তো রাখবোই, তাই না? ইয়াংদের উপর প্রত্যাশা রাখবো না, এটা তো কোনো কথা না। তারপরে যারা এত বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের উপর তো প্রত্যাশা রাখবো, কিন্তু অবশ্যই দেখা যাবে। দেখা গেল দেশে যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স শুরু হলো, এগুলোর মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এবং সবচেয়ে বড় মব ভায়োলেন্স হলো 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়া, যেটা উল্টা আওয়ামী লীগকে মাইলেজ দিল। এটা আওয়ামী লীগকে শক্তিশালী করলো আরো। তারা মুখে বলছে আওয়ামী লীগকে জায়গা দেবে না, আওয়ামী লীগের কোনো স্থান নাই, আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, 5 আগস্টেই নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছে আওয়ামী লীগ। হ্যাঁ, অথচ তারা কিন্তু যা করলো তাতে আওয়ামী লীগ শক্তিশালী হলো, আমি এটা বলতে চাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজ এরা করলো এই যে বাড়ি ঘর ভেঙে দেওয়া, দিনের পর দিন প্রধান উপদেষ্টার আহ্বান উপেক্ষা করে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, এবং এটা একটা চরম ছেলে মানুষই, হঠকারিতা, ছেলে মানুষই ইত্যাদি। এতে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, আওয়ামী লীগ সহানুভূতি পেয়েছে, মাইলেজ পেয়েছে। আওয়ামী লীগের ভোট যদি 1% বাড়ে, এর জন্য দায়ী থাকবে এরা, এর জন্য বিএনপি দায়ী না, এর জন্য জামাতও দায়ী না, এরা দায়ী। তো এইভাবে গণ অভ্যুত্থানের তাৎপর্য নষ্ট হয় আসলে। হুম, এই হচ্ছে বিষয়। এবং এদের অবস্থান কিন্তু দুর্বল হয়েছে। এরা যে দল গঠন করতেও দেরি করলো, তারপরে সরকারে থাকলো, আবার সরকারে থাকলো না। যে অংশ বাইরে আছে সে অংশ যে আচরণ করে, যে অংশ ভেতরে আছে সেই অংশ সেই আচরণ করে। এখান থেকে একটা কর্মসূচি দিলে ওখান থেকে ফেসবুকিং শুরু হয়ে যায়, সেই ফেসবুক আবার নামিয়ে ফেলা হয়। তো এগুলো তো মানে ছেলে মানুষের চূড়ান্ত। আমি জানি না এরা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, হয়েছে কিনা। এবং সামনে কিন্তু ব্যবহৃত হওয়ার সুযোগও এদের নাই, আমি খুব পরিষ্কার করে বলতে চাই। ব্যবহৃত হওয়ার সুযোগও থাকে না, এক সময় দাম থাকে না, গুরুত্ব থাকে না। এই যে গুরুত্বহীন হয়ে যাচ্ছে। হুম, পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, যে হ্যাঁ আমরা দুইজন গেছিলাম কিন্তু আমি তো এটা এইভাবে দেখি, ও কেন এরকম দিল, কেন স্ট্যাটাস। শোনো, আজকে সমকালে একটা নিউজ আছে এইসব বিষয়ে। তো সেখানে একটা খবর আছে, খবর মানে এটা তথ্য না, এটা একটা মানে জানা যায় এরকম। সেটা হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনীর তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত লোকজনের সঙ্গে শুধু সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ না, রাজনৈতিক দলগুলোরও কথাবার্তা হচ্ছে, মানে ভেতরে ভেতরে। এটা কিন্তু অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক। এই পরিস্থিতিতে আমরা অনেকে বলি সেনাবাহিনী কেন এইসব নিয়ে কথা বলবে। আরে বাবা, সেনাবাহিনী পার্ট, সেনাবাহিনী গণ অভ্যুত্থানের পার্ট, এই পরিবর্তনের পার্ট। এইসব মানে বকিস কথা মানে সবচেয়ে বড় একটা বলা যায়, অনেক হ্যাঁ, বড় একটা অবদান আছে তাদের। এসব বকিস কথা বলার কোনো মানে নাই। সেনাবাহিনী মাঠে আছে, মানে নির্বাহী ক্ষমতা নিয়ে, কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে, এবং মাসের পর মাস তাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। সামনে তাদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে। সেনাবাহিনীর বড় রকম অংশগ্রহণ লাগবে আগামী ইলেকশন যদি আমরা করতে চাই। কারণ পুলিশ তো ইলেকটিভ, পুলিশকে খালি বক্তৃতা দিয়ে উজ্জীবিত করা যাবে না তো। এই পুলিশ দিয়ে তুমি কিভাবে ইলেকশন করবা? তাই না? এই এই বেসামরিক প্রশাসন দিয়ে, অচল একটা প্রশাসন, দলীয়করণের শিকার, শেষ হয়ে গেছে প্রশাসন, তাই না? সেনাবাহিনীও শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তো ঘুরে দাঁড়াচ্ছে শেষ মুহূর্তে। বিরাট ব্যাপার। হ্যাঁ, এবং সেনাবাহিনী যথেষ্ট ইউনিফাইড বলে আমার এখন মনে হয়। এর মধ্যে নানা রকম গুজব চলছে যে বিভক্তি আছে, অমুক তমুক, এইগুলো অতি প্রচার, আমার মনে হয় না। সেনাবাহিনী ইউনিফাইড আছে, এবং সেনা প্রধানের কর্তৃত্ব বেড়েছে আমার ধারণা। হুম, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক আছে, এবং অ্যালাইনমেন্ট, ঠিক অ্যালাইনমেন্টে চলছে সবকিছু, আমার এটা মনে হয়। ও যেটা বলছিলাম যে সেনা প্রধান নাকি অনেকের সঙ্গেই কথাবার্তা বলছেন, তো কেউ তো এসে ফেসবুকিং করে নেই। এগুলো তো ছেলে মানুষই, অনেক কথা তোমার আমার মধ্যে এখন কথা হচ্ছে, আমরা এই শোর বাইরে কথা বলি না, তো সেগুলো কি এখানে বলবো? সেগুলো তো বলবো না, তাহলে আমরা তো গুরুত্বহীন লোক, আমাদের তো কিছুই না, আমরা কি বললে কি না বললে কি। কিন্তু আমরাও তো সাবধানতা অবলম্বন করি, আমরা ফেসবুকে সব লিখি, কিংবা ফেসবুকে আমি যেটা লিখি সেটা কি আমি নিবন্ধে লিখি, যে নিবন্ধ মুদ্রিত হবে? কারণ ওটা মুদ্রিত থাকবে, এটা আমার মাথায় আছে।
এটা বলে যাচ্ছি টেলিভিশনে, কালকেও এক জায়গায় যাব টিভিতে, তো এসব বুকিং আগেই হয়। যাই হোক, তো সেখানে আমি কি সাবধানতার সঙ্গে ইভেন তোমার সাথে যেভাবে কথা বলছি সেখানে তো আমি আরো সাবধানতার সঙ্গে অবশ্যই একটা কথা বলছি। দায়বদ্ধতা থাকবে, একটা তো হ্যাঁ, দায়বদ্ধতার ব্যাপার আছে, ইন্টারনাল এরা দল গঠন দায়বদ্ধতা। করেছে, এরা দল গঠন করেছে, রাজনৈতিক দল এখন তারা। তাদের তো ইমিডিয়েট, তাদের যে অংশটা সরকারে আছে তাদের ইমিডিয়েট রিজাইন করা উচিত। এরা সরকারকে বিব্রত করছে, আমি আগের সত্ত্বেও তোমাকে বলেছিলাম। তাদের ইমিডিয়েট রিজাইন করে বেরিয়ে, এরা কিন্তু এই সময়ও কিন্তু ফেসবুকিং করেছে এবং বক্তৃতা দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার একটা পরিষ্কার অবস্থান আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না। তো তোমরা ওখানে বসে বসে কেন আবার আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বক্তব্য দিচ্ছ? মামুন ভাই, আপনার এই বিষয়টা নিয়ে আমার আরেকটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে আপনার একটা স্ট্যাটাসে অনেকটা আপনি কিছুটা ইয়ে করেছিলেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আসলে কি একটা গণভোট হতে পারে কিনা বা হওয়া উচিত কিনা? আমি একটা স্ট্যাটাস দিয়েছি, এটা তো মানে এটা আমার মত না, আমি বলছি যে মনে হচ্ছে যে এরকম একটা গণভোট হতে পারে। মানে যদি জিনিসটা নিয়ে খুব ক্যাচাল হয়, ক্যাচাল কোট আনকোট, মানে একদম বিশ্রী অবস্থা হয়, তাহলে তো একটা নিষ্পত্তির উপায় লাগবে, তাই না? তো সবকিছু গণভোটে দেওয়া ঠিক না, এটাও কিন্তু ঠিক। কিন্তু হুম? এটা তো একটা ধরেন ক্যাচাল, বড় ধরনের ক্যাচাল শুরু হচ্ছে হ্যাঁ, বা হয়ে রয়েছে, সেই হিসেবে আমার বলছি। মনে হয় না, আমার মনে হয় না, কারণ যারা বেশি ক্যাচাল করছিল তারা কিন্তু অপস্ট্রিয়মান, তারা অপস্ট্রিয়মান, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাদের স্টেক আর এখন নাই, তারা নিজেদের অবস্থান নিজেরা নষ্ট করেছে। তারা যদি সরকারে না যেত, আমি আবার বলি জিনিসটা, তাদের উচিত ছিল সরকারে না যাওয়া। আমি জানি না কোনো পক্ষ ষড়যন্ত্র করে এদেরকে সরকারে ঢুকিয়েছে কিনা, এদের সম্ভাবনা নষ্ট করে দেওয়ার জন্য। এটা আমার মনে হয়। হ্যাঁ, ক্ষমতার কাছাকাছি গেলে কিন্তু মানুষ নষ্ট হয়ে যায়। আমি বলছিলাম তোমাকে, যে জন্য আমি ক্ষমতার কাছাকাছি কখনো যেতে চাই না, নষ্ট হইতে চাই না এই বয়সে আর। ঠিক আছে, ইমেজ রক্ষা করতে চাই। তো কয়দিন বাঁচবো এখন, এদের সামনে তো বাঁচার অনেক পথ আছে। তো সেজন্য তাদের আরো সতর্ক থাকা উচিত, যে আমাদের যাতে নষ্ট হইতে না হয়। হ্যাঁ, ক্ষমতায় গিয়ে এরা কিন্তু বিতর্কিত হয়েছে। হুম, এবং এটা বুঝতেও দেরি হয়ে গেছে। এদের উচিত ছিল ওই ৩ মাসের মধ্যে বেরিয়ে আসা, কিংবা ৬ মাসের মধ্যে বেরিয়ে আসা, সবাই মিলে বেরিয়ে এসে দল গঠন করা। এবং আমি এখানে একটু ইউনূস সাহেবকেও দায়ী করব। উনি সবসময় এদেরকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। হুম, উচ্ছ্বসিত, এই যে কি মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দেওয়া। এই সেদিনও উনি একটা মানে ইন্টারভিউতে উনি বলেছেন যে এরা দল গঠন করতে হবে, না হলে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানের কোনো ধারাবাহিকতা থাকবে না। হ্যাঁ, তো এইগুলো বলে উনিও তো নিরপেক্ষতা নষ্ট করছেন নিজের। তো ওনার উপর তো সবার আস্থা আছে, বিরাট আস্থা সবার। হ্যাঁ, এবং উনি ছাড়া তো আমরা এই যে আন্তর্জাতিক যে চাপ, বিশেষ করে আঞ্চলিক শক্তির চাপ, এটা মোকাবেলা করতে পারতাম না আমরা। উনি চীন সফরে যাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ সফর, এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এই যে চাইনিজ রাষ্ট্রদূত বলছেন যে এটা একটা ঐতিহাসিক সফর হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে ভারতেও প্রতিক্রিয়া আছে যে কি হবে ওখানে। তো উনি তো একটা বিরাট পার্সোনালিটি, ওনার তো এইগুলো মানায় না, তাই না? এদেরকে নিয়ে উচ্ছ্বসিত থাকা, যারা এই সমস্যাগুলো তৈরি করছে সরকারে থেকে, সরকারের বাইরে থেকে। আজকে ৬ মাস পরও উনি কেন উচ্ছ্বসিত? উচ্ছ্বসিত থাকার কোনো সুযোগ নাই। ঘটনাচক্রে একটা ছাত্র গোষ্ঠী গণ অভ্যুত্থানের সামনে চলে এসেছিল, তাই না? তারা তো কোটার আন্দোলনে ছিল। কোটার নিষ্পত্তি যদি হয়ে যেত শান্তিপূর্ণভাবে, তাহলে তাদের অনেকে কিন্তু ইতিমধ্যে বিসিএস দিয়ে মানে সরকারি কর্মকর্তা হতেন, তাই না? তো গণ অভ্যুত্থান তো অনেক ঘটনা যোগসূত্র হয়ে একটা ম্যাজিক্যাল কোইন্সিডেন্স হয়ে গণ অভ্যুত্থান হয়েছে, পরিস্থিতি ছিল। এগুলো তাদের বুঝতে হবে। অন্যদের কন্ট্রিবিউশন ছিল, হিউজ কন্ট্রিবিউশন ছিল সাধারণ মানুষের। এই যে নারীদের কন্ট্রিবিউশন ছিল, তারা আজকে কোথায়? তারা এখন মব ভায়োলেন্সের শিকার। এবং এই ব্যাপারে তাদের কি বক্তব্য, তাই না? তো এটা তো কোনো কথা না। তারপরে সাধারণ মানুষ যেসব সমস্যা ফেস করছে, এই যে মানুষের কাজ নাই, দ্রব্যমূল্য পরিস্থিতি, যদিও এখন একটু নিয়ন্ত্রণে, কিন্তু এটা তো আবার অনিয়ন্ত্রিত হবে। মূল্যস্ফীতি, মানুষের নিরাপত্তাহীনতা, গ্রামগঞ্জে ডাকাতি হচ্ছে, দস্যুতা হচ্ছে। কি বক্তব্য তাদের এসব ব্যাপারে? খালি সংস্কার করলে হবে? এটা তো হাসিনাও করত, যে কিছু বললেই
উন্নয়ন করছি, নির্বাচন লাগবে না। এখন হচ্ছে সংস্কার করতে হবে, নির্বাচন লাগবে না। ঠিক আছে, নির্বাচনের পরেও সংস্কার করা যাবে, কোনো সন্দেহ নাই। নির্বাচনের পরেও বিচার করা যাবে এবং করতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবে তারা এইসব দাবি দাওয়া থেকে রেহাই পাবে না, তাদের উপর চাপ থাকবে। এই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা শেষে আপনার জাস্ট ধরেন বর্তমান পরিস্থিতি, বিশেষ করে যে এই যে গুজবের ডালপালা ছড়াচ্ছে, এই জায়গাটায় যাতে মানুষকে একটা নির্দেশনা, আমি বলছি যে নির্দেশনা ঠিক না, মানে তথ্য দেওয়া যায় আসলে গুজবে কানগুলো আসলে কোন কোন গুজবগুলো সঠিক নয়, এরকম একটু যদি একটা ধারণা যদি আপনি দেন একদম না, খুব অল্প। আমার পক্ষে তো কোনো কিছু পরিষ্কার করার সুযোগ নাই, কারণ আমি তো কোনো অথরিটি না, কিছু না, তাই না? একটা নাগরিক, তাই না? সুনাগরিক বলতে পারো, এইটুকু, আর কিছু না। এখন গুজব চলছে, ঘটনার ভেতর দিয়ে কিন্তু গুজব অপসৃত হবে। যখন দেখা যাবে কিছু হচ্ছে না, যেমন আজকে গুজব ছিল যে আপা চলে আসবেন, আপাকে নিয়ে আসা হবে, তাই না, অভ্যর্থনা দিয়ে। তো এগুলো নিয়ে মশকরা হচ্ছে। তো এইসব তো কতদিন হয়েছে যে আপা চলে আসবেন, চট করে ঢুকে পড়বেন। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম একটু আগে, যে চট করে ঢুকে পড়ার অবস্থা কারো নাই, চট করে কিছু বিশ্বাসও করেন না। হ্যাঁ, তো মানে চট করে কিছু হবে না। আরেকটা হলো যে দেশে আমার মনে হয় না, আমি ব্যাখ্যা করলাম যে সেনা অভ্যুত্থান, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এইরকম পরিস্থিতি নাই। এটা জাতীয়ভাবে নেই, আন্তর্জাতিকভাবেও নাই। একটা হতে পারে যে উপদেষ্টা পরিষদ রিফর্ম হতে পারে। আমি তো বললাম যে ছাত্র সমন্বয়কদের উচিত এখান থেকে সরে আসা, যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গেও তারা একমত না, তাই না? যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে একমত, তাহলে তো প্রধান উপদেষ্টার সঙ্গে থাকার নৈতিক অধিকার তাদের নাই। তাদের সসম্মানে নিজে থেকে সরে আসা, তাদেরকে কেউ বলা উচিত না যে তোমরা যাও, সরে আসা, সরে এসে রাজনীতি করেন ভাই, সমস্যা নাই তো। আর 10টা দল রাজনীতি করছে, আপনারা করেন। আপনাদের নিজেদের মধ্যে যদি বিরোধ থাকে, 2 ভাগ হয়ে যান, 2 ভাগ হয়ে 2 অংশ করেন। বাজারে এইসব গুজব আছে যে এরা ভাগ হয়ে যাবে, ভাগ হতে পারে। আওয়ামী লীগ ভাগ হয়েছিল, তাই না? কমিউনিস্ট পার্টিগুলো তো ভাগ হতে হতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো ভাগ তো হতে পারে, সবকিছু হতে পারে। তো আমার মনে হয় যে সরে সরে ক্ষমতা থেকে এরা সরে এলে এটা ভালো হবে, সরকারের জন্য কাজ করতে সুবিধা হবে। সরকার সেনাবাহিনী মিলে তখন একটা মানে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবে। ধন্যবাদ মোহন ভাই, আপনার কথাটাই শেষ করতে চাই। আপনার ওই কথাটা, চট করে আসলে কোনো কিছু যেহেতু হবে না, সুতরাং চট করে কোনো কিছু বিশ্বাস করারও দরকার নাই। দরকার নেই। এবং আমরা মনে করি দেশ আস্তে আস্তে নির্বাচনের যে আমরা একটা চিন্তা চলছে সবার মধ্যে, এবং সবাই সুসম্পর্কের মাধ্যমেই সেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাবো, সেই প্রত্যাশাটাই থাকলো। সেই প্রত্যাশাতে আজকের মতো আর কি শেষ করছি মোহন ভাই। আপনাকে ধন্যবাদ যে থ্যাংক আপনি ইউ। চমৎকার বিশ্লেষণ করেছেন, এবং খুব শেষের যে কথাগুলো বললেন এগুলো খুবই, আমি মনে করি যে আসলে সবার। একটা কথা খালি এখানে বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমি আজকে একটু বিরক্ত, একটু রাগান্বিত আছি। হ্যাঁ, সেজন্য কথার মধ্যে একটু রাগের প্রকাশ থাকতে পারে। তো দর্শক যারা দেখবেন তারা ওই রাগটা সরিয়ে আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইলাম। এটা হচ্ছে আমার বিনতি। অবশ্যই অবশ্যই, রাগ মানে এটা আসলে মনে করার কিছু নেই, কারণ আপনি মানে আসলে এই বর্তমান প্রেক্ষাপটে বিরক্ত নানা ধরনের বিষয় থাকতেই পারে, এটা এক্সপ্রেশনে চলে, সেটা কোনো সমস্যা না। তো যাই হোক মোহন ভাই, অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কিছু বিশ্লেষণ দিয়েছেন, অনেক বিষয় যেটা আসলে ভিন্নভাবে দেখার দরকার আছে, সেই বিষয়গুলো নিয়ে কথা হলো। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।